হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরি চ্যানেলের আজকের এপিসোড। পুরো সময়টা আপনাদের সাথে আছে আর জানিল। আপনাদের সাথে আজ গল্প হবে ভৌতিক আনন্দে। লিসেনার্স, ভৌতিক গল্পগুলো নিছক আমাদের কাছে যেভাবে গল্পগুলো আসে আমরা সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। এখানের বাস্তবতা, সত্যতা বা বিশ্লেষণে আমাদের কোনো দায় থাকে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ। পড়ছি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে। ঘটনাটি এভাবে লেখা হয়েছে। তান্ত্রিক সেজে এক গ্রামে সরাসরি 20 বছর বসবাস, অর্থাৎ 20 বছর বসবাস করে এক জিন। তো খুলনার ভাই সুফিয়ান হচ্ছে আমাদেরকে এই গল্পটি পাঠিয়েছেন। সুফিয়ান ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 স্বাগতম। আমরা এভাবে আপনাদের কাছ দিয়ে আরও অনেক গল্প আশা করি এবং আপনাদের গল্প দিয়েই আপনাদের মাঝে ছড়িয়ে যাক আমাদের এই ভৌতিক আনন্দগুলো। উনি যেভাবে লিখছেন সেভাবে বলছি। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল খুলনার প্রত্যন্ত এলাকায় কালীকান্দি নামক এক গ্রামে হুজুর সেজে 20 বছর ওই গ্রামে ইমামতি করে এক জিন। চিন্তা করতে পারেন, একটা দুইটা মুহূর্ত নয়, পুরো 20টা বছর একই গ্রামের মধ্যে একটা জিন ওই গ্রামবাসীর সামনে হুজুর বা কবিরাজ হয়ে কাজ করেছেন। এটা পুরো গ্রামবাসীর কেউ বুঝতে পারেননি। আশ্চর্যজনক এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই সুফিয়ানের জীবনের বাস্তব গল্পটা শুনবেন। আপনার গল্পটি আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুফিয়ানকে আপনার মতামত জানিয়ে একটি মন্তব্য করবেন। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুফিয়ান হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখব। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার কাকা। আমার পরিবারে আরও সদস্য রয়েছে। আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহরের অদূরে সুন্দরবন ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবার একটা সারের দোকানও আছে। আমার গল্পটা আজ থেকে বেশ বহু বছর আগের। সে সময় মানুষ জমিতে এত বেশি কীটনাশক ব্যবহার করতো না, এত বেশি সার ওষুধ দিত না। অনেক জমি ছিল যেগুলোতে সার দেওয়ারই প্রয়োজন হতো না। এই সার দেওয়া ছাড়াই সে সময় বেশ বাম্পার ফলন হতো। কিন্তু এখন দেখা যায় জমিতে সারের বস্তার উপর সারের বস্তা ঢেলে দেওয়া হয়। এত বিষ দেওয়ার পরেও সেই আগের মতো, অর্থাৎ আগে যেমন ধান হতো তেমন ধান হয় না। যাই হোক, আমার বাবার ওই সার ওষুধের দোকানটা খুব বেশি ভালো চলতো না। বাবা কৃষিকাজের উপর নির্ভরশীল। এমন করে আমাদের শৈশবের দিনগুলো কাটে। 2 ভাই, বাবা, মা, দাদি, আমি মিলে। আমার কাকারা আলাদা। আমার আব্বুর সাথে থাকতো না। ওরা বিয়ে শাদী করেছে, ওরা আলাদা থাকতো। তো বেশি সময় দাদিমণি, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে ওনার বাবা অন্য বিয়ে করে আলাদা থাকতেন। তো বেশিরভাগ সময় দাদিমণি আমাদের সাথেই থাকতেন। দাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। দাদি আমাকে তার অন্যান্য নাতি-নাতিনদের তুলনায় অনেক বেশি ভালোবাসতেন। আমার মনে আছে, ঈদের চাঁদে দাদি গোপনে গোপনে অন্য কাউকে টাকা না দিলেও আমাকে টাকা দিতেন। আমাকে এত আদর করতেন। রাত দুপুরে দাদির কোলে মাথা রেখে উঠানের মধ্যে শুয়ে শুয়ে সুন্দরবনের হিমেল বাতাসে আমি জিন ভূতের গল্প শুনতাম। আজও সেই দিনগুলোর কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারি না। অসম্ভব রকম ভালোবাসতেন আমার দাদি আমাকে। শৈশব পার করে এমন করতে করতে আমি বেশ বড় হয়ে যাই। আমার বয়স যখন 9 থেকে 10 বছরের কাছাকাছি, ওই সময় আমার দাদি মারা যান। আমার দাদি মারা যাওয়ার পিছনে একটা ভয়ঙ্কর কারণ লুকিয়ে আছে। সেটা হচ্ছে, আমাদের গ্রামটা ছিল সুন্দরবন ঘেঁষে কোনো এক গ্রাম, অনেক ছোট্ট গ্রাম। এবং ওই গ্রামে দেখা যায় অনেক সময় মাঝে মধ্যে বাঘ ঢুকে যেত। মাঝে মাঝে গ্রামের মধ্যে বাঘ ঢুকে বাঘের অত্যাচারে আমাদের এই গ্রামের মানুষকে বাঘের অত্যাচার বেড়ে গিয়েছিল এবং এই গ্রামের অনেক মানুষকে বাঘে নিয়ে গিয়েছিল। অনেক মানুষকে বাঘে খেয়ে ফেলেছে। এরকম করে একদিন মাগরিবের সময় আমার দাদি তার যে হাঁস মুরগিগুলো ছিল
আমার দাদি ওই হাঁস মুরগিগুলোকে খাবার দিচ্ছিলেন, ঘরে নিচ্ছিলেন। ওই সময় ভেতরে হাঁস মুরগি বা গরু ছাগল এগুলো ধরার জন্য বন থেকে বাঘ বেরিয়ে আসে। অর্থাৎ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যখন গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল মানুষের ঘরের যে খোয়ার আছে সেই খোয়ারে ঢোকানোর সময় হয়, ঠিক ওই মুহূর্তে বাঘ ওত পেতে থাকতো এবং সহজ শিকার ভেবে আক্রমণ করত। তো এমন একটা সময় আমার দাদি যখন হাঁস মুরগির ঘরে রাখার জন্য, তাদেরকে খাইয়ে হাঁস মুরগি ঘরে রাখার জন্য বাইরে বের হন, তখন বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে আসে। এক মুহূর্তের মধ্যে পেছন থেকে বাঘ এসে আমার দাদির গলায় কামড় বসিয়ে দেয় এবং কামড় বসিয়ে দেয়া মাত্র দাদি যখন চিৎকার দেয়, ওই শব্দ শুনে আমি তখন ঘর থেকে বেরিয়ে আসি এবং এসে দেখলাম যে বাঘে আমার দাদিকে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি যখন চিৎকার দিলাম, আমার বাবা তখন ঘর থেকে বের হলেন, সবাই বের হলো, কিন্তু এই সময়ের মধ্যে আমার দাদিকে আর পাওয়া গেল না। সবাই মিলে বাঘের পেছনে পেছনে দৌড়াতে শুরু করলো, কিন্তু তাদের মৃত শরীরটা পর্যন্ত পাওয়া গেল না। এরপর প্রায় ৩-৪ দিন পর্যন্ত গহীন জঙ্গলে ঘুরে ঘুরে আমার দাদির লাশের সন্ধান করা হচ্ছিল। কারণ বাঘ তো আর পুরো শরীরটা খাবে না, হয়তো শরীরের কোনো একটা অংশ খাবে, বাকিটা রেখে দেবে। এটাও যদি কোথাও পাওয়া যেত, এটাকে আমরা দাফন কাফন করতাম। এজন্য আমরা দাদির লাশটা প্রচুর পরিমাণে খুঁজি, কিন্তু শেষ অবধি লাশটা আর খুঁজে পাওয়া যায়নি। শৈশবের দিনগুলোতে এমনই বাঘের আতঙ্কে আমাদের দিনগুলো কাটতে থাকে। এটা আমার প্রাথমিক জীবনের কথা। এরপর আমি আস্তে আস্তে আরও বড় হই। আমার বয়স যখন ১৭ থেকে ১৮ বছরের কাছাকাছি, তখন আমি তাগড়া জোয়ান। ওই মুহূর্তে আব্বা, আম্মা, আমার ছোট বোনদের নিয়ে আমার দিনগুলো খুব ভালোই কাটছিল। সেই সময়টাতে আমি সারাক্ষণই আমার বাবার ঔষধের দোকানে বসে থাকতাম, মানে সারের দোকান যেটা আর কি। আমার বাবা তখন সারের ডিলার নেন এবং ডিলার নেওয়ার পর ওই সময় মোটামুটি সার আস্তে আস্তে মানুষ জমিতে দেওয়া শুরু করে। মানে ওই সময় এসে সারের ব্যবহারটা আরও বেশি অ্যাভেলেবেল হয়ে যায়। তো দেখা যায় তখন সারের ব্যবসাটা বেশ ভালো চলছিল। আমি বেশিরভাগ সময় সারের ব্যবসায় বসতাম, আবার ব্যবসা বাণিজ্য আমি দেখাশোনা করতাম। অন্যদিকে বলতে গিয়ে আমার একটা মামাতো বোন আছে, নাম হচ্ছে সুমি, আমার বড় মামার মেয়ে। এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, এবং ও দেখতে শুনতে তো অনেক সুন্দরী এবং অনেক চঞ্চল স্বভাবের ছিল। সবার সাথে অনেক দুষ্টামি করতো, ফাজলামি করতো, কেমন জানি রোমান্টিক টাইপের একটা মেয়ে। আমার থেকে বয়সে প্রায় ৩ থেকে ৪ বছরের ছোট হবে। আমার নানুর বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমার নানুর বাড়ি ছিল। এজন্য দেখা যায়, যেহেতু আমার ছোট ২ বোন ছিল, সুমি মাঝে মাঝে আমার ছোট বোনদের সাথে খেলা করার জন্য আমাদের পাড়াতে চলে আসতো, আমাদের গ্রামে চলে আসতো। আর যখনই আমাদের গ্রামে আসতো, তখনই আমার সাথে ওর খুব ভালো সময় কাটতো। আমি ওর সাথে কথা বলতাম, ওর দিকে তাকাতাম, ওর চলন বলন, কথা বলার ধরন সব কিছু আমাকে পাগল করে তুলেছিল। এবং ওর এত সুন্দর মিষ্টি একটা মেয়ে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো যত সামনে দিন যাচ্ছে, আমি সুমির প্রতি ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। তবে আমাদের গ্রামে একটা আতঙ্ক আছে। আমি বলেছি আপনাদের, আমাদের গ্রামে বাঘের আতঙ্ক তো আছেই। ওই সময় আস্তে আস্তে করে ওই যে আমাদের আতঙ্কটা ছিল বাঘের আতঙ্ক, লিখেছেন, খুব কঠিন করে লিখেছেন। লিসেনার্স প্লিজ ধৈর্য নিয়ে শুনবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ওই সময়টা হয় কি, বাঘের যে উৎপাতটা ছিল, বাঘের উৎপাতটা ওই সময় এসে বেশ খানিকটা কমে যায়। তো আমাদের গ্রামের যে পাশটা সুন্দরবন ঘেঁষে গিয়েছে, আমরা গ্রামবাসীরা সবাই চাঁদা তুলে, অর্থাৎ সবাই মিলে গ্রামের বিভিন্ন জায়গা থেকে টাকা উঠিয়ে, প্রায় প্রত্যেকটা মানুষের কাছ দিয়ে, যাদের সাধ্য আছে তাদের কাছ দিয়ে টাকা উঠিয়ে, আমরা সুন্দরবনের ওই যে সাইডটা দিয়ে বাঘ আমাদের গ্রামে ঢোকে, ওই সাইডটাতে আমরা কাটার বেড়া দিয়ে দিই, যাতে সুন্দরবন থেকে শুধু বাঘ নয়, কোনো বন্যপ্রাণী যাতে আমাদের গ্রামে ঢুকতে না পারে। বেশ উঁচু করে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়, যাতে করে সুন্দরবনের এই হিংস্র প্রাণীদের অত্যাচার থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাই। আমাদের গ্রামে কিন্তু আরও একটা আতঙ্ক আছে, আর সেই আতঙ্কের নাম হচ্ছে কালীদিঘি। কালীদিঘিটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরেই, অনেক বড় একটা দিঘি।
এই দিঘিটাকে কালী দিঘি বলি। কিন্তু কালী দিঘি এর নাম কেন হয়েছিল স্মরণাতীত কাল থেকে আমরা জানি না। মায়ের মুখে, দাদির মুখে শুনতাম বাঘ এসে মাঝে মধ্যে এই কালী দিঘিতে পানি খেয়ে যেত এবং বিভিন্ন বন্যপ্রাণী হরিণ, শূকর অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন যে বন্যপ্রাণীগুলো আছে তারা অনেক সময় এই কালী দিঘিতে পানি পান করতে আসতো। আরও অনেক আগের গল্পে শোনা যায়, অনেক আগে অর্থাৎ আরও প্রায় 200-250 বছর আগের গল্পে শোনা যায়, মানে এলাকার লোককথায় শোনা যায়, একটা সময় হাতির পাল ঘন্টার পর ঘন্টা ওই কালী দিঘিতে সাঁতার কাটতো। লিসেনার্স, আজকে আমরা যে সুন্দরবনটা দেখি, যদি আমরা ইতিহাসের কাছে যাই, আজ থেকে আরও 200 বছর বা 300 বছর আগে সুন্দরবনের বিস্তৃতি কিন্তু আরও অনেক বেশি ছিল। এবং আমরা আমাদের পৌরাণিক কাহিনীগুলো থেকে জানতে পারি একটা সময় সুন্দরবনে প্রচুর পরিমাণে হাতি এবং গন্ডারও পাওয়া যেত। ছিল বিভিন্ন ধরনের চিত্রল হরিণ। সময়ের পরিক্রমায় এবং জনপদ গড়ে ওঠার কারণে আমাদের সুন্দরবন থেকে গন্ডার, হাতি এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন তো এটা দেখাই যায় না। এখন আমাদের প্রাণী বলতে হরিণ, বাঘ এগুলো। যাই হোক, এরকম কথাবার্তা আমরা শুনেছিলাম এবং সময়ের পরিবর্তনে আস্তে করে বন্যপ্রাণীরা এই কালী দিঘিতে আসা বন্ধ করে দেয়। অর্থাৎ আমাদের বয়সে এসে আমরা যখন দেখি, সুফিয়ান ভাইদের বয়সে এসে তারা যখন দেখেন, তখন দেখেন যে কালী দিঘিতে বন্যপ্রাণীরা আসা বন্ধ হয়ে যায়, কালীভদ্রে আসে। শুধু তাই নয়, কালী দিঘির আরও একটা ঘটনা আছে। অনেক সময় শুনতাম কালী দিঘি নাকি মানুষকে ধরে নিয়ে যায়। ধরেন কোনো এক প্রাণী গোসল করছে বা পানি খাচ্ছে, ওদের কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যদি পুকুরে গোসল করতে নামে, এই কালী দিঘিতে যদি কোনো মানুষ গোসল করতে নামে, তাহলে অনেকে নাকি ওখান থেকে আর উঠতে পারে না। এরকম অনেক ঘটনা আমাদের গ্রামের মানুষের মুখ দিয়ে শোনা। আমাদের দেশে বিভিন্ন পুকুর নিয়ে এমন হাজারো ঘটনা আছে লিসেনার্স। আপনাদেরও হয়তোবা এই ধরনের অনেক ঘটনা মনে পড়ছে। তো এমন কোনো ঘটনা থাকলে অবশ্যই লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার পাঠানো ঘটনা দিয়েই হয়তোবা তৈরি হবে আমাদের পরবর্তী এপিসোড। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের ঘটনার। যাই হোক, কেউ বলে এটাকে ভৌতিক, আবার কেউ বলে কাল্পনিক, কেউ বলে সত্য, কেউ বলে মিথ্যা। এরকম অনেক কথা গ্রামে প্রচলিত আছে। এটা করতে করতে আমাদের সময়গুলো কাটে। আমার মা বাবা বরাবরই আমাদেরকে মানা করতেন আমরা যেন ওই দিঘির আশেপাশে না যাই, অর্থাৎ ওই কালী দিঘির আশেপাশেও না যাই। এবং রাতের বেলা ওই কালী দিঘিতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। মাঝে মাঝে কালী দিঘির মধ্যখানে যে জায়গাটা আছে, অর্থাৎ দিঘির মাঝখানের যে জায়গাটা আছে, ওই জায়গাটায় আপনার ভাত রান্না করার সময় যেমন উতলে ওঠার সময় যেমন টকবক করে, অর্থাৎ যখন আপনি ভাত রান্না করছেন, ভাতটা যখন ফুটে যায় তখন দেখবেন যে পানিটা টকবক করে। তো কালী দিঘিতে এমন সময় রাতের বেলা দেখা যায় যে পানিতে এমন মানে টকবক করছে, যেন কালী দিঘির মাঝখানের পানিটা ফুটছে, এবং এই শব্দটা আমরা সবাই শুনতে পাই। যাই হোক, এই জায়গাটা অনেক কিছুই হতে পারে। এটা হয়তো বা গ্যাস থাকতে পারে বা বিভিন্ন কারণে। তো এই জিনিসটা আমার কাছে এখন পর্যন্ত ভৌতিক লাগছে না। দেখা যাক সামনে কী আছে। তো এই ভুটভুটি শব্দ আমরা গ্রামের পাড়ের যারা আছে সবাই শুনতে পাই, কিন্তু ভয়ে আতঙ্কে কেউ ঘর থেকে বের হয়ে ওটা দেখতে যেতাম না। আর গ্রামের যারা মুরব্বী আছে এবং যারা বড় আছে তারা অবশ্যই আমাদের বলে দিত যে কালী দিঘিতে এমন পানি উতলানো ভুটভুটির শব্দ যদি শোনা যায়, তাহলে কেউ যেন ঘর থেকে বের না হয়। তো শব্দটা এত বীভৎস এবং ভয়ঙ্কর ছিল যে ঘরের মধ্যে থাকা যেত না। হয়তো কেউ জানালার ফাঁকে অথবা কেউ দরজার ফাঁক দিয়ে যখন কালো দিঘির দিকে তাকাতো, তখন দেখা যেত যে কালো দিঘির মাঝখান থেকে পানি মনে হয় আকাশের দিকে উঠে যাচ্ছে, এমন একটা অবস্থা। এটা নিয়ে অনেকের মুখে অনেক জল্পনা কল্পনা, অনেক রকম ভৌতিক কাহিনী আমাদের গ্রামে এখনও প্রচলিত আছে। যাই হোক, ঘটনাটার অন্যদিকে যাই। এইভাবে সময়গুলো কাটাতে কাটাতে একদিন আমার মামাতো বোন সুমি আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমাদের বাড়িতে বেড়াতে আসলে, আমি তো আগে আপনাদেরকে বলেছি যে ও প্রচণ্ড রকম চঞ্চল স্বভাবের একটা মেয়ে। ওকে কখনো ঘরে বন্দি করে রাখা যায় না। অর্থাৎ আপনি ওকে যেটা মানা করবেন, যেটা নিষেধ করবেন, ও ওইটাই বারবার করবে। অর্থাৎ যেখানে যত নিষেধ আছে সেখানেই যেন ওর আকর্ষণ তত বেশি। যেমন ধরেন আপনি বলছেন যে এই কাজটা তুমি করো না, এটা করা ঠিক না, এটা করা ভালো না, ও বারবার ওই কাজটাই করে যাবে। এই জন্য আমার মা ওকে আমাদের বাড়িতে খুব একটা বেশি আসতে দেয় না। আমাদের বাড়িতে আসলে বলে ও আমার বোনদের খারাপ করে ফেলবে,
আমার বোনদের নিয়ে এখানে ওখানে যাবে। আমার বোনেরা একসাথে থাকলে খারাপ হয়ে যাবে। এজন্য আমার সুমিকে আমাদের পরিবারে খুব কম অ্যালাউ করে বা আসতে দেয়। এরপরেও সুমি আমাদের পরিবারে বেশি আসতো। এই করতে, করতে একটা সময় আ কালিদিঘিতে শাপলা ফুটেছে। আর কালিদিঘিতে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুটতো। মানে সিজনের সবসময় ওখানে শাপলা ফুটে থাকতো। কিছু, কিছু জায়গায় আমাদের এই দিঘিটা শাপলা দিঘি নামেও পরিচিত ছিল। এবং এই শাপলাগুলো শুধু এক কালারের না, বিভিন্ন কালারের হতো, লাল হতো, সাদা হতো। আর দিঘির শাপলাগুলো এত সুন্দর ছিল আপনাকে বোঝাতে পারব না। কিন্তু এই দিঘিটা আতঙ্কিত একটা দিঘি। যার জন্য ওই শাপলা ফুল নেওয়া বা তোলার জন্য বা বিক্রি করার জন্য কেউ ওই দিঘির পাড়ে যেত না। ওই দিঘিতে নামতো না। সবাই দিঘি থেকে দূরে থাকতো। তো সুমি যখন আমাদের বাড়িতে আসে একদিন বিকেলবেলা আসরের সময় ও ওই দিঘির ওখানে যায়। আমি আমার বোনকে বললাম, "কিরে সুমি কই যায়?" আমার বোন আমাকে বলে, "ভাইয়া সুমি আপু বলছে সে নাকি কালিদিঘি থেকে শাপলা আনবে।" আমি তখন দৌড়িয়ে গিয়ে বললাম, "সুমি খবরদার, কালিদিঘিতে যাওয়া যাবে না।" ওর হাতে আমি তখন একটা লম্বা বাঁশ দেখতে পেলাম। আমাকে বলে, "আমি তো দিঘিতে নামবো না। আমি দিঘির ওপর থেকে বাঁশ দিয়ে শাপলা ফুল নিয়ে আসবো। মানে দিঘির মধ্যে বাঁশের মাথায় একটা আকশি বেঁধে ওইটা দিয়ে শাপলা তুলে নিয়ে আসবে।" আমি বললাম, "শাপলা দিঘিতে যাওয়া পুরাই নিষেধ। শাপলা দিঘি মানে ওই কালিদিঘির শাপলা তো দূরের কথা, ওই দিঘির আশেপাশে যাওয়া নিষেধ, এটা তো তুই জানিস। এরপরেও কেন ওখানে যাবি? যাবি না।" আমি ওকে বারণ করলাম। তো কেন জানি ও আর যায় না। বাড়ির দিকে চলে আসে। এমন করতে, করতেই মাগরিবের আজান দিয়ে দেয়। আমি তখন মাঠের মধ্যে কি যেন একটা করছিলাম। সম্ভবত কোনো একটা জমিতে কাজ করছি। এমন সময় মা দৌড়ে আসে আমার কাছে। এসে আমাকে বলছে, "সুফিয়ান রে, সুফিয়ান তাড়াতাড়ি বাড়িতে আয়, সর্বনাশ হয়ে গেছে।" আমি তখন বললাম, "কি হইছে? কি সর্বনাশ হইছে মা?" মা বলে, "তাড়াতাড়ি বাড়ি আয়।" কিছু বলে না। তখন দৌড়ে মায়ের দিকে গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, "মা বলো তো কি হয়েছে?" মা বলে, "আমি তো অনেকক্ষণ ধরে তোর ছোট বোন আর সুফিয়ানরে দেখতেছি না। আ সরি, আ আমি অনেকক্ষণ ধরে তোর ছোট বোনকে আর সুমিকে দেখছি না।" আমি বললাম, "কি বলো? কখন থেকে?" মা বলে, "মাগরিবের আগ থেকে ওদেরকে দেখতে পাচ্ছি না। আমার তো ২ টাই বোন। একটা বোন বাড়িতে আছে, আর মানে ছোটটা নাই। আর আমার মামাতো বোন সুমিও নাই।" পরে আমি মাকে বললাম, "কোথায় গেছে? তোমাকে কি কিছু বলে গেছে?" মা বলে, "না, আমাকে কিছু বলেনি। ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। কোন দিকে চলে গেল?" আমার বড় যে বোনটা আছে, ওকে জিজ্ঞেস করলাম, "কই গেছে সুমি, তুই জানিস?" ও বলল, "আমি জানি না।" দুজন গোপনে, গোপনে অর্থাৎ সুমি আর আমার ছোট বোনটা গোপনে, গোপনে কথা বলছিল, কানে, কানে কথা বলছিল। আমার কাছে কিছু বলে না। কি যে বলছিল আল্লাহই ভালো জানে। কি পরিকল্পনা করে ২ জন কোথায় চলে গেল। আমি তখন আরেকটু রেগে বললাম, "তুই জানিস না ওরা কই গেছে?" আমাকে বলে, "না ভাই, আমি সত্যিই জানি না।" হঠাৎ করে তখন আমার মাথায় আসলো, আরে ও তো সকালে কালিদিঘিতে যাওয়ার কথা বলেছিল। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে এক দৌড়ে কালিদিঘির ওদিকে গেলাম। ততক্ষণে একেবারে অন্ধকারে ছেয়ে গেছে। ধেয়ে আসা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি দেখলাম কালিদিঘির পাড়ে আমার ছোট বোন বসে, বসে কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, "কিরে কান্না করছিস কেন? কি হয়েছে আমারে বল?" ও আমাকে ভয় পাচ্ছিল। মনে করেছিল আমি ওকে খুব মারবো। বেশ বড় হয়েছে এখন পর্যন্ত। কিন্তু তারপরেও আমাকে খুব ভয় পেত। আমি অভয় দিয়ে বললাম, "আমাকে বল কি হয়েছে?" ও বলে, "ভাইয়া কিছু না।" আমি ওকে অভয় দিয়ে বললাম, "সত্যি করে বল, আমি তোকে কিছু বলব না।" পরেও বলছে, "ভাইয়া সুমি আপু হারায় গেছে।" আমি বললাম, "কোথায় হারায় গেছে?" আর আমি সকালবেলা যে বাসটা, ওই বাসটা পড়ে থাকতে দেখলাম। আমি তখন আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম, "বাসটা এখানে কেন?" তখন বলল, "সুমি আপু আমাকে নিয়ে এসেছিল শাপলা ফুল নেওয়ার জন্য। তো বাঁশ দিয়ে তো আর শাপলা ফুল আনা যায় না। সুমি আপু তখন দিঘিতে নেমেছে শাপলা ফুল আনার জন্য। দিঘিতে নামার পর আপু ডুব দিয়েছে, কিন্তু ডুব দিয়ে আর ওঠেনি।" আমি তখন বললাম, "কি বললি? ডুব দিয়ে আর ওঠেনি?"
তখনই আমি ভাবলাম আমিই নামবো। তো আমি তখন ওকে বললাম, "তুই দ্রুত বাড়িতে যা, বাড়িতে গিয়ে আব্বা আম্মারে খবর দে, গ্রামবাসীর সবাইরে খবর দে, পাড়ে আসতে বল।" তখন ও ঠিক আছে আচ্ছা বলে আমার বোন বাড়িতে দৌড় দেয় এবং বাড়িতে দৌড় দিয়ে আমাদের গ্রামের অন্য যে মানুষ আছে, আমার বাবা মা সহ অন্য যে মানুষ আছে, মুরব্বীরা আছে, পথিক আছে, সবাইকে ডাক দেয়। অর্থাৎ আমার গ্রামের মোটামুটি সব বয়সী মানুষজন, আমার আব্বা আম্মা সহ সবাই এখানে আসে এবং আমি তাদের সবাইকে বলি, আমার বোন বলছে যে সুমি এখানে নেমেছে, আর নামার উপর সুমি আর ওঠেনি। গ্রামের সবাই তখন বলেছে, আমরা তো সবাই জানি এই দিঘি সম্পর্কে একটা খারাপ কথা আছে, এই দিঘিটা একটা আতঙ্কিত দিঘি, তারপর ওই মেয়েটা এখানে নামলো কেন, তাও আবার মাগরিবের পরে? এটা আর উঠবে না, এটাকে কালিতে নিয়ে গেছে। অর্থাৎ সবাই বলল যে সুমিকে কালিতে নিয়ে গেছে। তো আমি বললাম, কালিতে নিয়ে গেছে এটা কী ধরনের কথা? একটা মেয়ের দিঘিতে নামবে, হয়তো বা ডুবে গেছে। আমি যখন সেখানে নামতে চাচ্ছিলাম তখন সবাই আমাকে মানা করলো যে এখন নামা যাবে না, রাতের বেলায় কেউ নামবি না। সারাটা রাত আমরা সবাই দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকি। বিশ্বাস করেন, দিঘিতে এতটা ভয় পাইতো, আমার মামা মামি পর্যন্ত আসেনি ঘটনা শোনার পরে। আমার মামা মামি চলে এসেছে, অর্থাৎ যাদের মেয়ে সুমির মা বাবা তারা পর্যন্ত দিঘির পাড়ে চলে এসেছে, কিন্তু দিঘিটা এত ভয়ঙ্কর ছিল যে তারা পর্যন্ত রাতের বেলায় দিঘিতে নামার সাহস পায়নি। সবাই দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে, যে যার মতো কান্না করছে। আমার মা কান্না করছে, বাবা কান্না করছে, মামা মামির কান্না তো থামানোই যাচ্ছে না, কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। মেয়ের শোকে তারা তো পাগল হয়ে যাচ্ছে। তো এমন করতে করতে আমিও রাতে অনেকবার দিঘিতে নামার চেষ্টা করি যে আমি দিঘিতে নামবো, আমি দিঘিতে গিয়ে খুঁজবো, কিন্তু কেউ আমাকে দিঘিতে নামতে দেয় না। দিঘিতে নামতে চাইলে সবাই আমাকে জোর করে ধরে শান্ত করে রাখে, দিঘিতে নামা যাবে না। এমন করে তখন আল্লাহকে ডাকছি, আল্লাহকে ডাকতে ডাকতে ফজরের আজান দিল। ফজরের আজানের পর আমি ভাবলাম আমি তখনই নামবো, কিন্তু তখনও আমাকে নামতে দেয় না। এরই মাঝে দুইজন কবিরাজকে খবর দেওয়া হয়। লিসেনার্স, গল্পের টুইস্টে মনে হয় আমরা ঢুকে যাচ্ছি। দুজন কবিরাজকে খবর দেওয়া হলো, দুজন কবিরাজ আসলো এবং দুজন কবিরাজ এসে এই দুজন কবিরাজকে আমার মামাই নিয়ে এসেছে। আনার পর কবিরাজ দুটো তাদের আসতে আসতে বা কাজ করতে করতে সকাল 8টার কাছাকাছি এসেছে। তারা তাদের কাছে পানি নিয়েছে, পানি নিয়ে বলছে ওকে আর পাওয়া যাবে না, ওকে নিয়ে গেছে। আমি তখন সবাইকে ধাক্কা দিয়ে লাফ দিয়ে নেমে গেছি। নিয়ে গেছে মানে আমি নেমে সাঁতার কেটে মাঝখানে গেলাম। অর্থাৎ আমি আর কোনো কিছু শুনিনি, অর্থাৎ সুফিয়ান ভাই আর কোনো কিছু শুনেনি। সে ওই কথা শুনে দিঘিতে লাফ দিয়েছে, লাফ দিয়ে একেবারে দিঘির মাঝখানে গিয়েছে, ডুব দিচ্ছে উঠছে, ডুব দিচ্ছে উঠছে, কিন্তু কোথাও আর সুমিকে পাওয়া যাচ্ছে না। তো উপরে যারা দাঁড়িয়ে ছিল তারা কেউ বলছে শাপলা আছে, শাপলার নিচে ডুব দে, এখানে ডুব দে, ওখানে ডুব দে, দেখা যাক। তো আমি খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেলাম। 12টা 1টা বেজে গেছে। এদিকে পুলিশ এসেছে, গণ্যমান্য ব্যক্তিরা সবাই দিঘির পাড়ে আসছে, খোঁজাখুঁজি করছে, কিন্তু ওকে আর পাওয়াই যায় না। বিকেল ঘনিয়ে এসেছে। বিকেল ঘনিয়ে আসার পর তখন সবাই বলছে যে উঠে আয়, এই মেয়েকে আর পাওয়া যাবে না। সবাই আস্তে আস্তে উঠে গেল। আমার আব্বা তখন আমাকে বলছে, এই সুফিয়ান উঠে আয়, উঠে আয়, ওরে আর পাওয়া যাবে না। আমার আব্বা আমাকে জোর জবরদস্তি করে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে। তো বাড়ি চলে আসলাম, কিন্তু রাতে আমি আর না ঘুমাতে পারছি না। বারবার মনে দেখছি এটা কেমন কথা, একটা মেয়ে এইভাবে হারিয়ে যাবে, ওকে কোথাও খুঁজে পাবো না, এ বিষয়ে কেউ কোনো কথাও বলবে না, এটা কেমন কথা? একটা মানুষ কীভাবে এভাবে উধাও হয়ে যেতে পারে? সবাই বলে, সবার কাছে যখন আমি বলতে যাই তখন বলে কালির দিঘিতে হারায় গেছে, এরে কি আর খুঁজে পাওয়া যাবে? শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। কালি দিঘিতে একবার যে পড়ে যায়, একবার যে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমি মনে করি যেখানেই হোক, কালি দিঘিতে বা যেখানেই হোক, আমি খুঁজে বের করব। পরদিন ফজরের আজান দিল। পরের দিন আমার মাথায় হঠাৎ করে আসছে আমি কালো দিঘির পুরা মানে পানি শূন্য করে ফেলব। তো ওই সময় শ্যালো মেশিনগুলো পাওয়া যেত, এখনও সম্ভবত মেশিন পাওয়া যায়।
তবে সে সময় স্যালো মেশিন এত সহজে পাওয়া যেত না। আমি যেটা বলছি যে আমাদের গ্রামটা একেবারে প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ খুলনা শহর থেকে অনেক দূরে। আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে স্যালো মেশিন নাই। স্যালো মেশিন খোঁজার জন্য আমি আমার উপজেলাতে যাই এবং ট্রাকে করে তখন আমি ১০টার দিকে স্যালো মেশিন নিয়ে আসি। ৪টা স্যালো মেশিন আমি দিঘির চারপাশে নিয়ে আসি। দিঘির চারপাশে পানি সেচ দিতে শুরু করি, অর্থাৎ পানি সেচতে শুরু করি। এরপর দিন কাটলো প্রায় ৩ দিন পর্যন্ত পুকুরের ওই স্যালো মেশিন দিয়ে আ আমরা পানি সেচ দেই। আমরা একটা বাঁশ গেড়ে দিয়ে পানি কতটুকু কমেছে সেইটা পরিমাপ করি, কিন্তু বিশ্বাস করেন ১/১০০ পরিমাণ পানিও নিচে যায় না। যখন যায় না তখন সবাই এটা নিয়ে টেনশন করে, কী ব্যাপার এতভাবে পানি সেচ দেওয়া হচ্ছে কিন্তু পুকুরের একটুও পানি কমছে না। তো এমন করতে, করতে ৩-৪ দিন যখন হয়ে যায় তখন সবাই আমাকে বলে, "তুই কি পাগল হয়ে গেছিস? সব টাকা পয়সা তো শেষ হয়ে যাবে। তোর কোনো টাকা পয়সাই থাকবে না। আর এই পুকুরের পানিও শেষ হবে না।" তো আমি ওই সময়ের ভিতরে আসলেই অনেক টাকা খরচ করে ফেলেছি। অনেক টাকা খরচ করে ফেলেছি। ওই যে তেল কিনতে স্যালো মেশিন লাগে, আমি সম্পূর্ণ হতাশ হয়ে গেলাম। অর্থাৎ ওই মুহূর্তে আমি সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছি। আমি সুমিকে এতটা ভালোবাসতাম যে পুরো পৃথিবী একদিকে ছিল, সুমি আমার আরেকদিকে ছিল। আমি সুমিকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। তো পরবর্তীতে আমি এই দিঘির পাড়ে সারাক্ষণ বসে থাকতাম, মনটা ভার হয়ে থাকতো। হয়তোবা চোখের কোনা গড়িয়ে ২-১ ফোঁটা পানিও চলে আসতো। তো আমার এই পাগলামি, কান্না এগুলো দেখে সবাই ভাবতো আমি পাগল হয়ে গেছি। আমার আব্বা-আম্মা তখন আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখা শুরু করে। আমাকে বলে, "তোরে বিয়ে করাই দিই। বিয়ে করাই দিলে তুই এসব থেকে বের হতে পারবি।" কিন্তু আমি আমার আব্বা-আম্মাকে সাফ জানিয়ে দেই যে, "তোমরা আমাকে মেরে ফেলতে পারবা। কিন্তু এরপরেও এই ধরনের চিন্তাভাবনা কখনো মাথায় আইনো না যে আমি কাউকে বিয়ে করব। আমি জীবনে কখনো বিয়ে করব না। আমার বিশ্বাস সুমি একদিন আমার কাছে ফিরে আসবে।" সবাই কিন্তু বলে, "ও আর কখনো ফিরে আসবে না। যেহেতু কালির দিঘিতে একবার ডুবে গেছে, তার মানে ওকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।" এরপর অনেকগুলো দিন কেটে যায়। একদিন বিকেলে আমাদের বাজারের ওখানে আমি বসে আছি। কান্নাকাটি করি, মন ভালো থাকে না, মাথা ঠিক নেই, পাগলের মতো হয়ে গেছি। নিজের উপর কোনো কন্ট্রোল নেই। বিভিন্ন জায়গায় পড়ে থাকি, বসে থাকি। তো যে বাজারে বসে আছি মাগরিবের কিছুক্ষণ আগে আমাদের এলাকার এক ছেলে আমাকে গিয়ে বলছে, আমার ভাতিজা হয়। ও যাই হোক, আমার এক সম্পর্কের ভাতিজা মাগরিবের কিছুক্ষণ আগেই সে আমাকে বলে যে, "কাকা আপনার মা তো এক বড় বাবা নিয়ে আসছে। ওই বাবা আপনাকে দেখতে চায়। আমাকে দিয়ে খবর দিয়েছে।" তো যাই হোক, আমি ওর কথা শুনে বেশ কঠিন লেখা। আমি ওর কথা শুনে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা বলছে যে, মাগরিবের কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে একটা লোক এসেছিল। আসর নামাজের পর, আসর নামাজ শেষ হয়ে যাচ্ছে। ওই সময় এসে আমার আম্মাকে নাকি বলছে যে, "তোর বাড়ি থেকে একটু খাবার হবে?" অর্থাৎ আমাদের বাড়িতে একটা লোক এসেছে। আ হঠাৎ করে একটা লোক এসেছে আসরের শেষে মাগরিবের আগে। এসে মাকে বলছে, "তোদের বাড়িতে কি একটু খাবার হবে? আমি খাবার খাবো।" তো আম্মা তখন তাকে ভাত দিয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে, আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে ওই দিঘির পানি পান করত। ওই যে কালী দিঘি আছে, ওই কালী দিঘির পানিই পান করত। কারণ ওই দিঘির পানি অনেক পরিষ্কার ছিল। এত পরিষ্কার ছিল যে, আপনার কলের পানির চেয়ে, টিউবওয়েলের পানির চেয়ে এটা বেশি পরিষ্কার ছিল। এজন্য গ্রামের সবাই তখন কালী দিঘির পানি পান করত। লিসেনার্স, আপনারা যখন লিখবেন, আমাদেরকে একটু বদ্ধ ভাষায় লিখে দিবেন। কারণ আপনাদের লেখা পড়তে গিয়ে অনেক সময় মনে হয় দাঁত ভেঙে যাবে। তো ওই লোকটাকে খেতে দেওয়ার পর ওই লোকটা বলছে, "আমি এই পানি খাবো না।" আমার আম্মা বলছে, "কেন খাবেন না?" কয়, "পানিতেই একজনরে বন্দি করে রাখছে। ওই পানি আমি খাবো না। আমারে মুক্ত পানি দে, আমারে মুক্ত পানি দে। আমি বন্দি পানি খাবো না।" আমার আম্মা তখন ভয় পেয়ে যায়। আমার আম্মা বলে যে, "কাকে বন্দি করে রেখেছে পানিতে?" আচ্ছা যাই হোক, এটা হওয়ার পর আমার মা তখন
ওই পানি পাল্টিয়ে টিউবওয়েল থেকে পানি এনে দেয়। দেওয়ার পরই নাকি লোকটা ভাত খায়। তো আমার বোনেরা আম্মাকে বলে, "আম্মা আপনি চলে যাওয়ার পর ওই লোকটা নাকি একা, একা কার সাথে কথা বলছিল। লোকটার কথাবার্তা আচার-আচরণ স্বাভাবিক মানুষের মতো না।" অর্থাৎ আম্মা যখন ভিতরে খাবার আনতে যায় তখন ওই লোকটা একা, একা কার সাথে যেন কথা বলছিল। এটা আমার বোনেরা দেখে আমার মাকে জানায়। আমার মায়ের মাথায় হঠাৎ করে তখন আসলো, আরে আজ থেকে বহু মাস আগে তো সুমি হারিয়ে গেছে এই কালির দিঘিতে এবং আমরা তো সুমিকে পাইনি। আর লোকটাকে খাবার খেতে দিলে বলছে যে দিঘির পানিতে মানুষকে বন্দী করে রাখা আছে। এই পানি আমি খাবো না। তাহলে আমার কথা হলো লোকটা কিভাবে জানলো এই পানির মধ্যে কাউকে বন্দী করে রেখেছে? আমার মা চিন্তা করছে। এই পানির মধ্যে কেউ বন্দী আছে এই খবর এই লোকের তো জানার কথা নয়। এটা ভাবার পর মা একটু আতঙ্কিত হয়ে যায়, একটু ভয় পেয়ে যায়। তো কি মনে করে মা খাবার খাওয়ার পর লোকটাকে বলল যে, "আপনার খাবার তো খাওয়া হয়েছে, আজকে যেয়েন না। আমাদের বাড়িতে আজকে আপনি রাতটা কাটান। আমরা আপনাকে মেহমান হিসেবে রাখবো।" লোকটা বলে, "দেখো আমি কারো বাড়িতে থাকি না, আমি চলে যাব।" এরপর আম্মা অনুরোধ করে মেহমানদের জন্য যে ঘর আছে ওই ঘরের মধ্যে লোকটাকে রাখে। তখন মা বিভিন্ন লোকজনকে খবর পাঠিয়েছে খোঁজার জন্য। তো আমি যখন বাড়িতে আসলাম তখন আমার মা টোটাল সব কথাগুলো আমাকে খুলে বলার পর বলল, "যা তুই একটু দেখে আয়।" আমি পরে জানালা দিয়ে উঁকি মেরে লোকটাকে দেখলাম, লোকটা বসে, বসে তসবিহ গুনছে। কেমন যেন একটু ভয়ানক ভয়ানক দেখতে এবং ভয়ানক টাইপের মানুষ। স্বাভাবিক আমরা যেমন মানুষ তেমন না। রাতে আমরা সবাই এটা নিয়ে গবেষণা করি। এমন সময় এশার আজান দেয়। এশার আজান দেওয়ার পর লোকটা বলছে, "আমাকে একটু অজুর পানি দে, আমি অজু করব।" আমরা পানি নিয়ে গেলাম, দিঘির পানি। এরপর যাওয়ার পরে সালাম দিয়েছি। কিন্তু পানি দেওয়ার পর সে রেগে গেল। মানে লোকটা রেগে গিয়ে বলল, "আমি বলেছি না বন্দি মানুষের পানি পানি আমি ব্যবহার করব না। এটা দিয়ে আমি অজু করতে পারব না। আমাকে মুক্ত পানি দে। আমি মুক্ত পানি দিয়ে অজু করব।" পরে আবার আগের মতো মা ওই বাসা থেকে টিউবওয়েল থেকে পানি এনে দিল। তারপর তিনি অজু করলেন। রাতের বেলা ওনাকে আমরা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি। কিন্তু জানেন উনি কেমন যেন একটু অস্বাভাবিকভাবে খায়। আমরা যেমন করে আঙুল দিয়ে খাই তেমনটা ঠিক না। হাতের ভিতর খাবার নিয়ে মুঠো করে তারপরে খায়। আমরা যেভাবে স্বাভাবিক মানুষ খাওয়া-দাওয়া করি সেভাবে না। একটু ভিন্ন টাইপের, ভিন্ন প্রকৃতির। তো আমরা কিছু বলি না। ঠিক আছে যার খাওয়া-দাওয়া সে তার মতো করেই করুক। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর আমরা ওনাকে বললাম, "বাবা আপনার কাছে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি?" আমাকে বলল, "বল।" আমি বললাম, "আমার নাম সুফিয়ান।" বলে, "আমি তোরে চিনি।" মানে এমনভাবে বলেছে মানে একটু পীর সাহেবদের মতো, আউলিয়াদের মতো বলছে যে, "আমি তোকে চিনি।" আমি যে বললাম, "আপনি তো সম্ভবত জানেন যে আমার মামাতো বোনকে পাওয়া যাচ্ছে না। তো আমার আ মামাতো বোন তো কালী পুকুরে গিয়েছিল। এরপরে আর ফিরে আসেনি।" তো উনি আমাকে বলে, "তুই ওরে বিয়ে করবি না?" এটা বলার পর আমি সিওর হয়ে যাই উনি কোনো স্বাভাবিক মানুষ না। আমি যে সুমিকে পছন্দ করতাম এটা তো আমার পরিবারের মানুষই জানতো না। আমার আব্বা-আম্মা, বোনেরাও জানতো না। কিন্তু এই লোকটা বলছে, "তুই ওই মেয়েকে পছন্দ করতি না, বিয়ে করতি না?" তার মানে কোনো স্বাভাবিক লোক না। তার মাঝে অস্বাভাবিক, অলৌকিক একটা ক্ষমতা আছে। পরে আমি বললাম, "হ্যাঁ, আমি সুমিকে বিয়ে করতাম।" "এটা আপনি কেমনে জানেন?" উনি একটা হাসি দেয়। হাসি দিয়ে বলে, "আরে পাগল মন খারাপ করিস না। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তুই পাবি। মন খারাপ করিস না।" আমি তখন বললাম যে, "আমি কি আজকে রাতে আপনার সাথে একটু ঘুমাতে পারি?" তো উনি বলেন, "না, আমি রাতে কারো সাথে ঘুমাই না। আমি একাই ঘুমাই।" "এটা কি তোর ঘর? তুই এই ঘরে ঘুমাবি?" "আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ঘুমাবো।" আমি তো বলেছিলাম চলে যাওয়ার জন্য। আমাকে তোরাই তো জোর করে রেখে দিলি। আমি বললাম, "না, না, এটা আমার ঘর না। এটা আমাদের মেহমানখানা, মেহমানদের ঘর। আমাদের বাসায় কোনো মেহমান আসলেই ঘরে রাখা হয়।" লোকটা তখন আমাকে বলল, "আমাকে এই ঘরে রাখলি কেন? আমি তো ফকির, ফকিরের কোনো ঘর নেই।" আমি বললাম, "না, আপনি এই ঘরেই থাকেন। আপনি আমাদের মেহমান তো।" তো আমি ঘুমাতে যাব বলে যখন আ উঠবো তখন আমাকে বলল, "তুই চলে যা।" আমি চলে আসছি। আসার পর আসলে কেউ ঘুমাচ্ছি না। রাতভর এটা ওটা নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি। এই লোকটা কোথা থেকে আসলো? কি তার পরিচয়? কেমন কথাবার্তা বলে? একটা পর্যায়ে মনে হলো লোকটা রাতে জিকির করছে ঘরের মধ্যে বসে। জিকিরের শব্দ শুনতে পাচ্ছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এমন করে জিকির করছে। জিকির করার পর উনি তাহাজ্জুদও পড়লেন। তাহাজ্জুদের সময় আবার পানি চাইলো, আমরা পানি দিলাম।
ফজরের নামাজ পড়ে উনি চলে যাচ্ছে, মানে মুখ ঢেকে বের হয়ে যাচ্ছে। আমরা তো সারা রাত ঘুমাইনি। আমরা তাকে ধরে ফেলি, ধরে বলে, আপনি কই যান? পরে বলছে, আমি চলে যাব, সূর্য ওঠার আগে আমি আমি এই গ্রাম অতিক্রম করব। বললাম, আপনি কোথায় যাবেন? আপনি যেহেতু আমার পরিবারে আসছেন, আমাদের পরিবারের একটু উপকার করে যান। আমার মামাতো বোন সুমিরে পাওয়া যাচ্ছে না। আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি সুমিরে একটু বের করে দেন। আমার বিশ্বাস আপনি চাইলে আপনি পারবেন। লোকটা আমাকে বলে, দেখ, আমার দ্বারা সম্ভব না, বা আমি এটা করতে পারবো না। আমি পারলেও এটা করব না। আমার আম্মা মুহূর্তের মধ্যে এসে ওনার পা ধরে চিৎকার করে কান্না করছে। আমার ভাইয়ের মেয়েটাকে খুঁজে বের করে দেন। আমার ভাই কান্না করতে করতে পাগল হয়ে গেছে, যাচ্ছে। আমার ভাইয়ের বউটাও আত্মপাগল হয়ে গেছে। তাদের মেয়েটাকে বের করে দেন। আমার বাড়িতে এসে মেয়েটা হারিয়ে গেছে। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার ভাইয়ের মেয়েটাকে বের করে দেন। এরকম করে যখন কান্নাকাটি করছে, লোকটা তখন বলল যে, আমার কাছে কান্নাকাটি করিস না, দেওয়ার মালিক যিনি তার কাছে যা। আমার মা বলে, আপনি যাইতে পারবেন না। আর যদি যেতে হয় তাহলে আপনি আমাদের উপর পা দিয়ে যাওয়া লাগবে, অর্থাৎ আমার শরীরের উপর দিয়ে মারিয়ে যাওয়া লাগবে। আমরা আপনারে যেতে দিব না। ওই দিন আমরা লোকটাকে যেতে দিলাম না। নাস্তা পানি খাওয়া দাওয়া সব কিছু করালাম, ঘরের মধ্যে বসে থাকে। আস্তে আস্তে চারদিক থেকে মানুষ বাড়ছে, তাকে দেখতে আসছে, লোকজন বাড়ছে চারিদিক থেকে। তো এর ভিতরে অনেকে এসে বলছে, তোদের বাড়িতে নাকি এক লোক আসছে, বাবা আসছে, তাকে দেখবো, সবাই যায়, তাকে দেখতে যায়। কেউ ওনাকে পীর সাহেব বলে, কেউ পীর বাবা বলে, কেউ দরবেশ বলে, কেউ অলি আল্লাহ বলে। এভাবে মোটামুটি সবাই বিভিন্ন প্রশ্ন করে জানতে চায়। তিনি এটার ওটার উত্তর দেন, যেটা রেলিভেন্ট মনে করেন সেটার উত্তর দেন, অন্যথায় তিনি কারোর সাথে কথা বলেন না। নিচের দিকে তাকিয়ে থাকেন। 3 বেলা খাবার খান। মা ওনার কানের কাছে গিয়ে বলেন, সুমিকে এনে দিতে। উনি বলেন, আমার কাছে ক্ষমতা নাই। তিনার কাছে ক্ষমতা, তিনার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহর কাছে চান। আমার আম্মা বলেন, আপনি যেমন করে পারেন আপনি পারবেন। প্রায় 15 দিন লোকটা আমাদের বাড়িতে ছিল। 15 দিন পরে একটা ঘটনা ঘটে, যে শুনলে আপনি পাগল হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন। আল্লাহ সাক্ষী, 15 দিন পরে হঠাৎ করে আমাদের বাড়িতে কে জানি আমাদের ডাকছে, তাড়াতাড়ি কালী দেখিতে আসো, কালী দেখিতে আসো, এমন করে ডাকছে। আমরা দৌড় দিয়ে কালী দিকে গেলাম। ওই লোকটা আমাদের বাড়ি আসার পর থেকে আমরা তেমন একটা বাড়ি থেকে বের হই না, ওনার সাথেই কথাবার্তা বলি, ওনার সাথে সারাদিন থাকি। তো এই চিল্লায় যখন আমাদেরকে ডাকছে, আল্লাহ সাক্ষী ভাই, যে জামাটা পরে আমার মামাতো বোন সুমি ওই পানিতে ডুব দিয়েছে, ওই জামাটা পরেই আমার মামাতো বোন ওখানে দাঁড়িয়ে আছে, ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখার পরে তো মা ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। মা ওকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু ও কারোর সাথে কথা বলে না। বাড়িতে আনার পর ওকে ঘরে ঢোকানো হয়েছে, আমার মামা এসেছে, মামি এসেছে, মানে এমন একটা অবস্থা যে পুরো গ্রামের মানুষ একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে যাওয়ার পরে ও বারবার আমার ছোটো বোনের দিকে তাকাচ্ছে, আমার ছোটো বোনের দিকে চোখ ঘোরাচ্ছে। মনে হয় একজন মানুষের ওপর রাগ করলে যেমন হয় তেমন। ও আমার ছোটো বোনকে বিভিন্ন ইশারা করছে, ও বিভিন্ন ধরনের ইশারা করছে দেখে আমার আম্মা বলে, তুই কিছু খাবি? বলে, হ্যাঁ খাবো। খাবার দাও। হ্যাঁ খাবো। দাও পানি, খাবার খায়। সরি লিসেনার্স। তো সুমি যখন আমাদের ঘরে এসেছে, আমার মা ওকে বলেছে যে, তুই কিছু খাবি? ও বারবার যখন আমার বোনের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, কটমট করে তাকাচ্ছে, তখন আমার মা আমার মামাতো বোনকে বলছে, তুই কি কিছু খাবি? তো বলছে, অবশ্যই খাবো। জল দেবতা খাবার খায়, যত বড় খাবার দাও। তো এরপর মা ওকে প্লেটে করে ভাত, মাংস, তরকারি যা কিছু ছিল সব কিছু দিল। অদ্ভুতভাবে এক গ্রাসে শেষ করে ও আবার বলছে, খাবার দে। আচরণটা কেমন যেন ভজঘট, মানে একটা ভয়ঙ্করভাবে মাকে বলছে যে, আরও খাবার দে। মা আবার ওকে প্লেট ভরে খাবার দিল এবং মুহূর্তেই শেষ। এবারও বলছে, হাঁড়ি ধরে খাবার দে, এতটুকু খাবারে জল দেওয়ার পেট ভরে না।
তো ওকে হাঁড়ি ভরেই খাবার দেওয়া হলো, কিন্তু খাবার যাই দেওয়া হচ্ছে এক গ্রাসে শেষ হয়ে যাচ্ছে। মানে এক ধরনের পাগলামি, উটকো পাগলামি। এবং যা খাবার দেওয়া হয়েছে সেই খাবারটা শেষ হওয়ার সাথে সাথে ও ভয়ঙ্করভাবে আমার ছোট বোনের উপর ঝাঁপিয়ে পড়ল, কামড়ে ধরল ওকে। আমরা সবাই ভয় পেয়ে ওকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু ওই অতটুকু মেয়েটার শরীরে কি অশরীরী শক্তি, অসুরের মতো শক্তি, 4-5টা মানুষকে যেন মানে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এর মাঝে আমাদের যে কবিরাজ ছিলেন, আমাদের বাসায় যে মানুষটা ছিলেন, মেহমান হয়ে এসেছিলেন, আমরা যাকে পীর, অলিয়া উলিয়া যা কিছু বলি না কেন, এই মানুষটাকে কিন্তু এর ভিতরে একবারও দেখা যায়নি। হঠাৎ করে মেহমানখানা থেকে শব্দ আসে, ওকে আমার ঘরে নিয়ে আয়, ওর ভিতর কালি ভর করেছে। তো অনেক কসরত করে জোয়ান তাগড়া কিছু মানুষ ধরে ওকে পীর সাহেবের সামনে নিয়ে যাওয়া হলো, বা আমাদের মেহমানের সামনে নিয়ে যাওয়া হলো। তো উনি ওনার ঝুলি থেকে একটা লাঠি বের করলেন এবং একটি কৌটা বের করলেন, কর্পূরের মতো হয়তোবা। তো উনি ওই লাঠি এবং কর্পূর বের করে কর্পূরটা সুমির নাকের কাছে ধরলেন। সুমির নাকের কাছে ধরার পর উনি লাঠি দিয়ে কয়েকটা আঘাত করলেন। আঘাত করার পর উনি বললেন, যে পথ দিয়ে এসেছিস সোজা সেই পথে গিয়ে পুকুরের মাঝখানে চলে যা। এই মেয়ের দিকে, এই গ্রামবাসীর কারো দিকে আর কখনো তুই তাকাতে পারবি না। আমরা অবাক হয়ে দেখলাম সুমি বলছে, জি হুজুর, আমি আর কখনো এই গ্রামের কারো দিকে তাকাবো না। এই কথা বলতে বলতে হুজুর বলল, তুই যে চলে যাবি তার নিশানা কি রেখে যাবি? ও বলল যে আমি যাওয়ার সময় বারান্দার পাশে যে কলসিটা রাখা আছে, এই কলসিটা মুখে করে নিয়ে যাব এবং দিঘির পাশে ফেলে রাখবো। লিসেনার্স, অলৌকিক ঘটনা কি জানেন? হঠাৎ করে এতগুলো মানুষের সামনে দেখা গেল যে কলস শূন্যে ভাসছে, এবং শূন্যে ভাসতে ভাসতে ঠিক কালীদিঘির আগে গিয়ে কলসিটি পড়ে যায়। আবার এদিকে সুমি বেহুশ হয়ে পড়ে। হুজুর পানি আনতে বলে, পানিতে দোয়া পড়ে ফু দিয়ে তিনি সুমির চোখে মুখে ছিটিয়ে দেন। আস্তে আস্তে কিছুক্ষণ পর সুমি সুস্থ হয়ে ওঠে। পাগল প্রায় আমার মামা মামি সুমিকে চাপড়ে ধরে, সে কি কান্না, হারানো বুকের ধন ফিরে পাওয়ার আনন্দ। আমার মাও যেন তার সেই দায়মুক্ত হলেন, কারণ সুমি আমাদের বাড়ি আসার পর থেকে হারিয়ে গিয়েছে। তো মামা মামির কিছুটা খারাপ দৃষ্টি বা খারাপ লাগা আমার মায়ের উপর ছিল, যে তিনি তার ভাতিজিকে সুন্দর করে দেখে রাখতে পারেননি। তো যাই হোক, সেই দায়বদ্ধতা থেকে মা মুক্ত হয়েও এক ধরনের স্বস্তির আনন্দ কাজ করছে। আমাদের বাড়ির ভিতরে একটা উৎসব রূপ পড়ে গেল। এমন সময় আমাদের মেহমানখানার, যাকে আমরা পীর সাহেব বলি, তিনি বলে উঠলেন, আজ রাতে সবাই গোসল করে ঈশান নামাজ পড়বি এবং এরপর দোয়া খায়ের হবে এবং তোরা ভোজের ব্যবস্থা করবি, গরিব মানুষ সহ যারা আছে সবাইকে খাইয়ে দিবি। তো যে কথা সেই কাজ। আমার মামা মামির আর্থিক অভাব তো ছিল না, সাথে সাথেই সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। তো এটা ব্যবস্থা হয়ে যাওয়ার পর ওই হুজুর মোটামুটি আমাদের বাড়িতে স্থায়ী হয়ে গেলেন। ও আচ্ছা, বলে রাখি, সুমির সাথে আমার বিয়ে হয়ে যায়। পরিবারের কেউ আর অমত করলো না, হুজুরের মধ্যস্থতায় সুমির সাথে আমার বিয়ে হয়ে যায়। আমি আমার ভালোবাসার মানুষটিকে একান্ত নিজের করে পেয়ে গেলাম। আমরা সংসার করছি, এদিকে হুজুর আমাদের পাশের মসজিদে নামাজ পড়ানো শুরু করেন, তালিম দেওয়া শুরু করেন, এবং আমাদের মেহমানখানাতে বসেই কোনো মানুষ যদি কোনো সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। আমাদের বাড়িরই একজন মানুষ হয়ে গেলেন তিনি। আমাদের বাড়ির নাম হয়ে গেল পীর বাড়ি। সত্যি বলতে কি, হুজুর ছিলেন সত্যিকার অর্থে একজন ফরেজগার মানুষ। কোনো মেয়ে মানুষ তার সামনে যেতে পারতো না। যদি কোনো মেয়ে মানুষের সমস্যা হতো, তাহলে পুরুষকে দিয়ে তিনি খবর নিতেন। এরপর তিনি ব্যবস্থাপত্র বলে দিতেন, পানি পড়া, তাবিজ, যা কিছু লাগুক তিনি দিয়ে দিতেন। তো আল্লাহর রহমতে দেখা যেত যে সবাই মোটামুটি ওনার কাছ দিয়ে উপকারী পেতেন। তো এভাবে সময় গড়িয়ে চলতে থাকে। কালের প্রবাহমানতার স্রোতধারায়
প্রায় 20টি বছর কেটে যায়। ইতিমধ্যে আমার ঘরে আলো করে একটি মেয়ে ও একটি ছেলে হয়েছে। মেয়ের বয়স 18, ছেলের বয়স 9, 10 এমন। এখানে বলে রাখি, আমরা একটা ভুল করে ফেলেছিলাম। হুজুর আমার মেয়ে হওয়ার সময় বলেছিলেন, তোর যদি মেয়ে হয় তাহলে মাদ্রাসায় পড়াবি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার মামা মামি তারা কোনোভাবেই তাদের নাতনিকে মাদ্রাসায় পড়াতে রাজি ছিলেন না। তারা আমার মেয়েকে তাদের বাড়িতে রেখে স্কুল লাইনে পড়ান। এতে করে তিনি অসন্তুষ্ট হন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। কিন্তু উপযুক্ত বয়সে যখন আমার মেয়ের বিয়ের বয়স হলো, তখন তিনি বললেন, একজন হাফেজের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে, না হলে তোর মেয়ের খুব বিপদ হবে। তো আমি তার কথাই শিরোধার্য মনে করলাম, আমার পরিবারও শিরোধার্য মনে করলো, কিন্তু বেঁকে বসলো মেয়ের নানা নানি অর্থাৎ আমার মামা মামি। তারা বড় চাকরিজীবী ছেলে ছাড়া মেয়েকে তাদের নাতনিকে বিয়ে দিবে না। তো যাই হোক, উপযুক্ত বয়সে তারা একজন চাকরিজীবী ছেলে খুঁজে এনে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করলো। তো তোড়জোড়ের এক পর্যায়ে যেদিন মেয়ে দেখতে আসবে, অর্থাৎ ছেলে পক্ষ যারা, তারা যেদিন মেয়ে দেখতে আসবে, সেদিন হঠাৎ নৌকাডুবিতে সে ছেলের মা মারা যায়। অর্থাৎ বাড়ি মেয়ে দেখতে আসার আগে নৌকাডুবিতে সে ছেলের মা মারা যায়। আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়। আবার আর একজন চাকরিজীবী ছেলেকে দেখা হয়। দেখা যায় যে যেদিন মেয়ে দেখতে আসবে তার আগের দিন গাড়ি চড়তে গিয়ে হঠাৎ পড়ে ওই ছেলের পা ভেঙে যায়। এভাবে করে করে প্রায় 4-5টির সম্বন্ধ আসলো, কিন্তু একটুও টিকলো না। কোনো না কোনোভাবে যারাই আমার মেয়েকে দেখতে আসতো তাদের কোনো না কোনো বিপদ হতো। একটা সময় আমার শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত নেন আমার মেয়েকে খুলনা শহরে নিয়ে গিয়ে গোপনে বিয়ে দিবে। তো ওনারা যেদিন এই দূরভিসন্ধি করেন এবং পরদিন সকালবেলা আমার মেয়েকে নিয়ে খুলনা শহরে চলে যাবেন, সেদিন ফজরের ঘটনা। হঠাৎ করে দেখি রুম খালি। হুজুর যে রুমে থাকতেন সেই রুম খালি পড়ে আছে, কেউ নেই সেখানে। এবং নেই তো নেই, তার ব্যবহার্য কোনো জিনিস, কোনো চিহ্ন নাই। অর্থাৎ কোনো একটা মানুষ যে বিগত 20টা বছর ধরে এখানে থেকেছে, আমার যৌবন থেকে শুরু করে আজ পাক ধরা চুল দাঁড়িয়ে যে মানুষটাকে দেখে দেখে আসলাম, সেই মানুষটা নেই মানে নেই, তার সমস্ত চিহ্ন নিয়ে যেন উধাও হয়ে গেছে। ফজরেও তো একসাথে নামাজ পড়েছি, এই সময়ের মধ্যে হঠাৎ করে কিভাবে একটা মানুষ এভাবে গায়েব হয়ে যেতে পারে? গ্রামে হই হই পড়ে গেল। সবাই আস্তে আস্তে আমাদের বাসায় আসা শুরু করলো। পীর সাহেব চলে গিয়েছেন। এদিকে আমার শ্বশুর শাশুড়ি সকাল থেকে প্রচুর পরিমাণে অসুস্থ। তাদের ডায়রিয়া, রক্তবমি, জ্বর, এক কথায় মৃত্যুশয্যায়। একই সাথে আমার মেয়েও আর কথা বলতে পারছে না। তার মুখের কথা আটকে গেছে, মানে মুখের কথা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের ওই পীর বাবার অভিশাপ বা তার অসন্তুষ্টিতেই হয়তো এমন হয়েছে। এরপর আমরা তাকে খুঁজিনি এমন কোনো জায়গা নেই। আমার শ্বশুর শাশুড়ি ওই অসুস্থতায় গত হয়েছেন। আমার মেয়েটা ঘরে পড়ে আছে, কথা বলতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমরা কত পীর, ফকির, ওঝা, কবিরাজ, কত দরগা, কত জায়গায় মাথা ঠেকালাম, কিন্তু আমার মেয়েটা আর ভালো হয় না। তেমন করে একদিন অনেক রাতের বেলায় হুজুরের ওই রুমে বসে একটু ইবাদত করার চেষ্টা করি, একটু নামাজ পড়ার চেষ্টা করি, একটু আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করি। তো করতে করতে হঠাৎ দেখি একটা অদ্ভুত রকম সুন্দর গন্ধে পুরো ঘরটা ভরে গেল, এবং ঘরে হুজুর যে খাটের উপর বসতেন সেখানেই তিনি বসে আছেন। কি সুন্দর জ্যোতি বের হচ্ছে তার চেহারা থেকে, মনে হয় সৌন্দর্য ঠিকরে বের হচ্ছে। আস্তে আস্তে আমাকে উনি বললেন, সুফিয়ান, আমি কোনো মানুষ নই,
আমি একটা জিন। তোর মায়ের অনুরোধে আমি তাকে আমার মেয়ে মনে করে এখানে থেকে গিয়েছি। কিন্তু তোরা ভালো করিসনি, তোরা ভালো করিসনি মেয়েটাকে একজন হাফেজ ছেলে বাদ দিয়ে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তুই তো জানিস তোর স্ত্রীর প্রতি কালীর অভিশাপ ছিল। আমি তোর ভালোর জন্যই সব কিছু বলেছিলাম। আমি তার পায়ে আমি তার পা ধরে বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন, আপনি আমার মেয়ের জবানটা ফিরিয়ে দিন। উনি সেই আগের মতোই বললেন, ফেরানোর মালিক তো আমি না, ফেরানোর মালিক তো উপরে, তোরা তার কাছে যা। তো আমি আমার স্ত্রী দুজনই যখন তাকে খুব শক্ত করে ধরলাম, তখন বলল, ফজরের আজানের পর আমাকে আর পাবি না, তোরা এখন এই ঘর থেকে চলে যা। আমি যখন এই ঘর থেকে চলে যাব ফজরের আজানের পর, তখন এখানে এক জগ পানি পাবি। সকালবেলা তোর মেয়েকে পানি খাওয়াবি এবং এই পানি দিয়ে উঠানের মাঝখানে দাঁড়িয়ে গোসল করিয়ে দিবি। আল্লাহ চায় তো তোর মেয়ের জবান ফিরে আসবে। আমরা অনেক অনুনয় বিনয় করলাম আপনি আবার ফিরে আসুন, কিন্তু মনের ভিতর একজন জিনের সাথে এত বছর থেকেছি, এত বছর নামাজ পড়েছি, এত বছর ইমামতি করেছে, এটাও ভাবতে কাশি উড়ে উঠলো। কিন্তু তারপরেও চেয়েছি তিনি থেকে যান, কিন্তু না, তিনি ফজরের আজানের পরে আমরা যখন দরজা খুলি তখন দেখি তিনি নেই। শুধু খাটের মাঝখানে পড়ে আছে একটা জগ এবং জগ ভর্তি পানি। সকালবেলায় আমার মেয়েকে ওই পানি খাইয়ে দিলাম এবং উঠানের মাঝখানে নিয়ে গোসল করালাম। তো জোহর হওয়ার আগেই আমার মেয়ে আবার কথা বলতে শুরু করলো। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আমরা একজন হাফেজ আলেমের সাথেই তাকে বিয়ে দিয়েছি, তারাও ভালো আছে। আমার পরিবারের প্রতিটি পরতে পরতে পীর সাহেব বা কবিরাজ বা হুজুর আপনারা যেটাই বলেন, উনি লেগে আছেন। বিশ্বাস করবেন কি, আমি ব্যক্তিগতভাবে এখনও তাকে অনুভব করি। যখন কোনো যন্ত্রণায় থাকি, যখন খুব করে মন থেকে ডাকি, হয়তো বা কখনো রাতের আধারে শব্দ শুনতে পাই, সব ঠিক হয়ে যাবে, ঠিক হওয়ার মালিকের কাছে যা, সব ঠিক হয়ে যাবে। আর আশ্চর্যজনকভাবে দেখি যে কোনো না কোনোভাবে আমি সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাই। তো বন্ধুরা, এটা ছিল আমার ঘটনা। কেমন লাগলো জানাবেন। লিসেনার্স, পড়লাম সুফিয়ান ভাইয়ের ঘটনা, খুলনা থেকে সুফিয়ান ভাইয়ের ঘটনা। বেশ রোমাঞ্চকর ছিল, দীর্ঘ গল্প। আশা করি আপনারা ধৈর্য নিয়ে শুনেছেন। তো আপনাদের মূল্যবান মতামত এবং সুফিয়ান ভাইয়ের প্রতি আপনাদের মনোভাব, ঘটনা কেমন লেগেছে, এগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে, আবার হয়তোবা অন্য আর কোনো রহস্য নিয়ে, অথবা হৃদয় ভাঙা কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আরজে নীল আজকের মতো আপনাদের কাছ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।